বুয়েটের আবরার হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আপিল রায় পড়া চলছে। পিলখানার বিস্ফোরক মামলার আরও 239 জনের জামিন আদেশ আজ। আম্মু যদি তোমাকে ধরি এভাবে, এটা গুড টাচ না ব্যাড টাচ? গুড টাচ। আর যদি তোমাকে এইভাবে বাইরের কেউ ধরে এভাবে, তখন কি হবে? বাইরে ব্যাড টাচ। নিপীড়কদের হুমকি ও সামাজিক ভয়ে আড়ালেই থাকে বেশিরভাগ শিশু ধর্ষণের ঘটনা। শৈশবেই খারাপ স্পর্শের কাউন্সেলিং এর তাগিদ। ঈদযাত্রায় আবারও ফিটনেসবিহীন গাড়ির দৌরাত্ম্য বাড়ার ঝুঁকি। শেষ হয়নি টাঙ্গাইল মহাসড়কের কাজ, উত্তরবঙ্গে যানজটের সংখ্যা। যুক্তরাষ্ট্রের মিসৌরি সহ 5 অঙ্গরাজ্যে ভয়াবহ টর্নেডোর আঘাতে 33 জনের প্রাণহানি। প্রায় 2.25 লাখ বাড়ি বিদ্যুৎবিহীন। স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজনে আপনাদের সাথে থাকবো আমি তানজিম শাফিন। 4 দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। সকাল 9:55 শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেন তিনি। এর আগে গেল বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘের মহাসচিব শাহজালাল বিমানবন্দরে পৌঁছান। সফরের দ্বিতীয় দিনে গেল শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন গুতেরেস। লাখো রোহিঙ্গাদের সাথে ইফতারেও অংশ নেন তিনি। সফরের তৃতীয় দিনে শনিবার সকালে জাতিসংঘ কান্ট্রি টিম বাংলাদেশের সাথে একটি বৈঠকে অংশ নেন। এরপর দুপুরে রাজনৈতিক দলগুলোকে নিয়ে গোল টেবিল বৈঠক করেন তিনি। পরে তরুণ সমাজের প্রতিনিধিদের সাথেও বৈঠক করেন। বহুল আলোচিত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের রায় পড়া চলছে। মামলাটি বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে হাইকোর্ট বেঞ্চে রায় ঘোষণা হচ্ছে। এর আগে বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্স শুনানি শেষে গত 24 ফেব্রুয়ারি হাইকোর্ট বেঞ্চ মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখেন। গত 10 ফেব্রুয়ারি এই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শুরু হয়। এই মামলায় 2021 সালের 8 ডিসেম্বর আবরার ফাহাদ হত্যা মামলায় 20 জনের মৃত্যুদণ্ড ও 5 জনের যাবজ্জীবন আদেশ দেন বিচারিক আদালত। আসামিদের মধ্যে এখনো পর্যন্ত 4 জন পলাতক রয়েছে। এদিকে বহুল আলোচিত পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক আইনের মামলায় দ্বিতীয় দফায় 239 জনের জামিনের বিষয়ে আদেশ হবে আজ। এ বিষয়ে জানাতে নিম্ন আদালত থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, কখন নাগাদ 239 জন আসামির জামিনের বিষয়ে আদেশ দেবেন আদালত? আদালত প্রাঙ্গণে স্বজনরা এসেছেন কিনা? শাফিন, আদালত প্রাঙ্গণে স্বজনরা ইতিমধ্যে চলে এসেছেন। অনেকে অপেক্ষা করছেন যে কখন নাগাদ তাদের এই যে বহুল কাঙ্ক্ষিত যে জামিনের আদেশ সেটি আসলে পাবেন। তবে জামিন দিবেন কিনা এটি আদালতের বিষয়, যেহেতু এটি বহুল আলোচিত মামলা একদিকে এবং দেশের বিচারিক ইতিহাসের সবচেয়ে বড় মামলা। প্রায় 850-868 জন আসামি করা এই মামলা, দুটি হত্যা মামলা এবং বিস্ফোরণকারীর মামলা, দুটি বড় মামলা, দুটি এখন পর্যন্ত অমীমাংসিত রয়েছে। এবং এর আগে হত্যা মামলায় যাদেরকে খালাস দেওয়া হয়েছিল বিচারিক আদালত এবং হাইকোর্ট থেকে, তারা বিস্ফোরণকারীর মামলায় শুধুমাত্র নাম থাকার কারণে তারা আটকে ছিলেন, তারা দীর্ঘদিন জামিন পাননি। তারা এই 5 আগস্টের পরে 178 জন জামিন পেয়ে মুক্তি পেয়েছেন এবং নতুন করে 239 জনের এই জামিনের আবেদন করেছিলেন যারা আসামিপক্ষের আইনজীবীরা। পরে সেটি ক্যারিং
কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতে অনুষ্ঠিত হয়েছে এবং সেটি 10 ফেব্রুয়ারি এই অনুষ্ঠিত হওয়ার পর সেটি নতুন করে 1 মাসের জন্য আদেশটি পিছিয়ে দেওয়া হয়। সেটি নির্ধারণ করা ছিল 13ই মার্চ। আবার 13ই মার্চ যখন আবার আবেদন করা হয়, 13ই মার্চ যখন আদেশের জন্য আইনজীবীরা যান, আসামিদেরকে নিয়ে আসা হয়, নিয়ে যাওয়া হয় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের পাশের অস্থায়ী আদালতে, তখন আবার সেটি পিছিয়ে আজকে নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ রোববার নির্ধারণ করা হয়েছে। সেটি এখন অপেক্ষা করছেন এখানকার স্বজনরা যে কখন নাগাদ আদালত বসবেন এবং কখন নাগাদ তাদের এই আদেশটি দিবেন। তবে স্বজনরা বলছেন যে দীর্ঘদিন ধরেই তাদের যারা স্বজন রয়েছেন, ভুক্তভোগী রয়েছেন, তারা কারাগারে আটকে আছেন। অনেকে অসুস্থ, অনেকে মারা গিয়েছেন বয়স বার্ধক্যকালীন কারণে, অনেকে অসুস্থ হয়ে মারা গিয়েছেন। আবার অনেকে সাজা খাটা শেষ হয়েছে 10 বছর, 5 বছর, 3 বছর, 4 বছর এরকম করে সাজা খাটা শেষ হওয়ার পরেও তারা বিস্ফোরক আইনের মামলায় তাদের নাম থাকার কারণে তাদেরকে জামিন দিচ্ছেন না। এই কারণে তারা বিভিন্ন সময় তারা আন্দোলন করেছেন, রাজপথে নেমেছিলেন, কোর্ট প্রাঙ্গণে এসে তারা বিক্ষোভ করেছেন, প্লে কার্ড নিয়ে দাঁড়িয়েছেন। এরপরে 5 আগস্টের পরে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়েছে যে নতুন করে এই যে আলোচিত এই পিলখানা হত্যাকাণ্ডের মামলার তদন্ত করার জন্য, যে কারা দোষী রয়েছে বা যে রায় হয়েছে সেটি আসলে সঠিক হয়েছে কিনা। এর আগে আমরা দেখেছি যে গত সপ্তাহখানেক আগে স্বাধীন তদন্ত কমিশন থেকে বলা হয়েছিল যে শেখ হাসিনা সহ 15 জনকে এই মামলায়, অর্থাৎ তাদেরকে সাক্ষ্য গ্রহণের জন্য তাদেরকে অনুরোধ জানানো হয়েছে। সেটি অনলাইনে হতে পারে, সশরীরে হতে পারে, সেটি স্বাধীন তদন্ত কমিশন থেকে বলা হয়েছিল। এবং দেখা গেছে যে এই বিস্ফোরক আইনের মামলাটি পরিচালনা করার জন্য এই 5 আগস্টের পরে পিপি নিয়োগ করা হয়েছিল, অর্থাৎ পাবলিক প্রসিকিউটর বা রাষ্ট্রপক্ষের আইনজীবী বিশেষ নিয়োগ করা হয়েছিল এই মামলাগুলো পরিচালনা করার জন্য। এবং বারবার যেহেতু তারা জামিন চেয়েছেন, জামিন পাননি। এর আগে তাদেরকে জামিনের জন্য আবেদন করার পরে সেটি 178 জনকে তারা এই আদালত জামিন দিয়েছিলেন, তারা মুক্তি পেয়েছেন। এবং বাকি যারা আসামি রয়েছেন, তারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রয়েছেন, যাবজ্জীবনপ্রাপ্ত আসামি রয়েছেন, বিভিন্ন মেয়াদে সাজা খেটেছেন এই আসামিগুলো রয়েছেন, মূলত বিভিন্ন মেয়াদে সাজা খেটেছেন এই আসামিদেরকেই আজকে জামিন দেওয়া হতে পারে বা জামিনের আদেশ হতে পারে। এই ছিল আমার কাছে আদালত থেকে সবশেষ খবর। আমরা নিম্ন আদালতে ছিলাম, এর আগে উচ্চ আদালতে আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম। উচ্চ আদালতে আলোচিত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার বিচারিক আদালতের রায় বহাল রেখেছেন হাইকোর্ট। এ বিষয়ে আমরা জানবো। সরাসরি উচ্চ আদালত প্রাঙ্গণে রয়েছেন সহকর্মী জাহিদ হাসান। আমরা সরাসরি তার সঙ্গে আমরা সরাসরি রায় পাঠ শুনব। ঘোষণা হয়েছে হাইকোর্ট থেকে। নিম্ন আদালত যে রায় দিয়েছিল, 20 জনের মৃত্যুদণ্ড দিয়েছিল এবং 5 জনকে যাবজ্জীবন সাজা দিয়েছিল, সেই সাজাই বহাল রেখেছে, হুবহু বহাল রেখেছে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে। এবং এখন আমরা একটু আইনজীবীদের ব্রিফিংয়ে যাব। আমাদের আইনজীবীরা এখানে কথা বলছেন, আসামি পক্ষের আইনজীবীরা কথা বলছেন। আমরা সরাসরি ব্রিফিংয়ে যাচ্ছি। মহামান্য আপিল বিভাগে রায় না করা, আপিল না করা পর্যন্ত কোনো কিছু ওই রায় বিষয়ে বলা যাবে না। তবে আসামি 2 জনের পক্ষে রায়ে এটুকু বলতে পারি যে আজকে প্রদত্ত রায়ে আমি আইনজীবী হিসাবে সংক্ষুব্ধ এবং আমি মনে করি যে ন্যায় বিচার যেটা প্রত্যাশা করেছিলাম সেই প্রত্যাশা অনুযায়ী ন্যায় বিচার আমরা পাইনি। এবং একটি জিনিস পুরো রায় অপারেটিং পার্ট হলো সংশ্লিষ্ট ট্রায়াল ট্রাইব্যুনালের যে রায় দেয়া হয়েছিল, এই রায়টি অ্যাজ ইট ইজ বহাল রাখা হয়েছে। অর্থাৎ সংশ্লিষ্ট ট্রায়াল ট্রাইব্যুনাল যাদের ফাঁসি দিয়েছিলেন এবং যাদের যাবজ্জীবন দিয়েছিলেন তাদের অ্যাজ ইট ইজ বহাল রাখা হয়েছে।
আসামি পক্ষের আবেদন তার মানে খারিজ করছে, আপিল খারিজ। আসামি পক্ষের আপিল কি খারিজ করবে? আপিলগুলো খারিজ না, নট অ্যালাউড। না, আপনি কেন সংক্ষুব্ধ? আপনার পয়েন্ট অফ ভিউটা কি? কেন মনে হচ্ছে ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে? আমি যে দুইজন আসামির পক্ষে যুক্তি দিয়েছিলাম তার মধ্যে প্রধান মোর্শেদ অমর্ত্য ইসলামের ক্ষেত্রে যুক্তি ছিল যে সে এজাহারে নাম ছিল না, তার বিরুদ্ধে যে 4 জন সাক্ষ্যের ভিত্তিতে সাজা দেয়া হয়েছিল ট্রায়াল ট্রাইব্যুনালে, সেই 4 জন সাক্ষীর সাক্ষ্য অর্থাৎ তাদের জবানবন্দিতে সেই বক্তব্যগুলো নেই। ট্রায়াল ট্রাইব্যুনাল অস্তিত্বহীন ডিপোজিশন ইনসার্ট করে রায় দিয়েছিলেন। এই জন্য আমরা এবং 342-এ তার বিরুদ্ধে একটিও ইনক্রিমিনেটিং এভিডেন্স নাই। এই কারণে আমি মনে করছি যে ন্যায় বিচার বঞ্চিত হয়েছি, কিন্তু আইনের অধীনে আইনের মাধ্যমে মহামান্য আপিল বিভাগ ছাড়া আমাদের আর কোনো ফোরাম না থাকায় আমরা সেই প্রত্যাশায় রাখতেছি যে ইনশাল্লাহ মহামান্য আপিল বিভাগ এই বিষয়গুলি বিবেচনায় নিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। তার মানে কি আপনারা আপিল করবেন এর রায়ের বিরুদ্ধে? আমরা আপিল করব, রাইট। একটু বলেন না। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালতের রায় বহাল রেখেছেন হাইকোর্ট। আমরা হাইকোর্ট প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হয়ে আসামি পক্ষের আইনজীবীর বক্তব্য শুনছিলাম। কিছুই বোঝার বয়স হয়নি এখনো। ছোট্ট শরীরে যেখানে খেলার মাঠ দাপিয়ে বেড়ানোর কথা, ঠিক সেই সময় মানুষরূপী কিছু পশুর থাবায় হাসপাতালের বিছানায় প্রতি বছর শত শত শিশুর আর্তনাদ। বিচারক কে করবে, কে কবে পেয়েছে, সে হিসেব রাষ্ট্রের হেয়ালি ভাব উস্কে দেয় নরপশুদের। তবুও বিচার প্রত্যাশা সাধারণ মানুষের। মেহেরিন অ্যানির প্রতিবেদন। তোমাকে ধরি এভাবে, এটা গুড টাচ না ব্যাড টাচ? গুড টাচ। আর যদি তোমাকে এইভাবে বাইরের কেউ ধরে এভাবে, তখন কি হবে? বাইরের ব্যাড টাচ। পুতুল নিয়ে খেলার মাঝে চলছে স্পর্শের ধরন বোঝানোর শিক্ষা। প্রাইভেট পার্ট এখানে ধরে যদি কেউ, টুটু প্রাইভেট পার্ট, ব্যাড টাচ। ব্যাড টাচ বলে ধাক্কা দিয়ে দিতে হবে, একদম চিৎকার দিয়ে দিতে হবে, তাই না? 3 বছরের নিহারকে যেন কোনো খারাপ স্পর্শ ছুতে না পারে, একটা সুরক্ষিত নিরাপদ সুন্দর শৈশব যেন কাটাতে পারে, তাই মেয়ের বন্ধু হয়ে মা সুরভি মেয়েকে স্পর্শের ধরনের পাশাপাশি শেখাচ্ছেন কারাতে। কিন্তু কেন? ব্যাড টাচ করে ফেলেছে তাকে, তখন তাকে অনেক ক্ষেত্রে ভয় দেখানো হয় যে তুমি যদি বাবাকে বা মাকে বলে দাও তাহলে তোমাকে মারবে বা কিছু। ওই জায়গাটা আমি রাখিনি। আমার বাচ্চা আমাকে এসে যে কোনো কথা বলতে পারে যেন অকপটে। আমার মনে যেরকম প্লেটে কাটছে, গলায় ফাঁস দিয়েছে, ঠিক সেরকম বিশ্বাস চাই আমি আপনাদের কাছে। সম্প্রতি মাগুরায় ঘটে যাওয়া শিশু ধর্ষণের ঘটনায় আবারও সামনে এসেছে কতটা অনিরাপদ আমাদের শৈশব। কেবল অপরিচিত নয়, পরিবারের সদস্য বা কাছের পরিচিত মাধ্যমেই শিশুরা বেশি যৌন নির্যাতনের শিকার হচ্ছে। শুধু মেয়ে শিশুই নয়, ছেলে শিশুরাও ছাড় পাচ্ছে না যৌন হয়রানির হাত থেকে। এতে করে আতঙ্ক বাড়ছে অভিভাবকদের মাঝে। যেখানে একটা ছেলে বাচ্চা সেফ না, সেখানে একটা মেয়ে বাচ্চার কি অবস্থা হতে পারে? বাবা মা তার কাছেও তো বাচ্চা সেফ থাকছে না। তবে এমন ভয়ঙ্কর শাস্তি দেওয়া উচিত যে ওই একজনকে দেখে সবাই ভয় পাবে। দর্শকের বিচার হইতে হবে উইদিন 1 মাসের মধ্যে, তাহলে, এবং সেটা হবে জনসম্মুখে। বাংলাদেশের আইন ও সালিশ কেন্দ্রের হিসাব অনুযায়ী 2024 সালে 234টি শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণ চেষ্টার ঘটনা 66টি। এর বাইরে ছেলে শিশু বলাৎকারের ঘটনা ছিল 36টি, বলাৎকারের চেষ্টা 3টি। লিপিবদ্ধ তালিকায় আটকে ওঠার মতো, কিন্তু তালিকার বাইরে থেকে যায় আরও অসংখ্য শিশু নিপীড়নের ঘটনা। কেবল নির্যাতনে থেমে থাকে না এসব ঘটনা, মনের গভীরে রেখে যায় বড় ক্ষত। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, পরিচিত হলে একদিকে বাচ্চাদের সংস্পর্শে আসা যেমন সহজ, জোর খাটানোও তেমন সহজ। তাই এ ধরনের সংবেদনশীল বিষয়ে সামাজিক ট্যাবু না রেখে বাচ্চাকে মানসিক সারা দেশে সম্প্রতি নারী ও শিশু নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ায় বিষয়টি
দর্শক, আমরা এই বিষয়ে আবারও প্রতিবেদন নিয়ে আসব, তবে তার আগে যেতে চাই আবরার ফাহাদ হত্যা মামলার হাইকোর্টে বিচারিক আদালতের রায় বহাল রেখেছেন। সেখানে কথা বলছেন আবরার ফাহাদের বাবা। আমরা সরাসরি যুক্ত হয়ে শুনবো। কিন্তু এতে সরকার সন্তুষ্ট হয়ে যেতেছে, সরকারের কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। হ্যাঁ, হয়তো তাকে এটা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতেছে, এটাই আমরা খুব গর্বিত। না, অবশ্যই আমরা আসলে খুবই সন্তুষ্ট আসলে যে আজকের যে রায়টা হয়েছে এটা আসলে আপনার সত্যি বলতে যেটা যে আমরা আসলে হাইকোর্ট থেকে যে এত দ্রুত একটা রায় আসবে, যদি আমি 1 বছর আগের কথা 5 আগস্ট আগে আসলে চিন্তাও কখনো করি নাই যে এত দ্রুত একটা রায় আসতে পারে। তো এটা অবশ্যই যে হচ্ছে আমাদের পরিবর্তিত পরিস্থিতিতে একটা সম্ভব হয়েছে। তবে এখনও হয়তো অনেকগুলো স্টেপ বাকি আছে, সেগুলো যাতে দ্রুতই যাতে সম্পন্ন হয় সেটা আমাদের চাওয়া থাকবে। আমরা আমরা আসলে প্রায় 5.5 বছর হয়ে যাচ্ছে যে আমরা এটা নিয়ে আসি, আবার হচ্ছে আরও কতদিন লাগবে এটা আমরা জানি না। তো এটা যত দ্রুত শেষ হবে এবং এটা একটা দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন হবে, যাতে ভবিষ্যতে যাতে আর কারোর যাতে এই ধরনের কোনো পরিণতি যাতে না হয়। এই জন্য আসলে আমাদের চাওয়া ওইটাই মেইনলি যে যত দ্রুত সম্ভব বাকি যে স্টেপগুলো আছে সেগুলো সম্পূর্ণ হোক। আমার যা আমরা আসলে এই ব্যাপারটা তো ছাত্র রাজনীতিতে পরিবর্তন আসছে কিনা এটা যারা রাজনীতি করে তারা আসলে বলতে পারবে। বাট অবশ্যই আমরা হচ্ছে সবসময়ই চাই যাতে অন্তত যেই পরিণতি একবার আবরার ফাহাদের হয়েছে তা যাতে আর কোনো অবস্থাতেই যাতে আর কোনো শিক্ষার্থী যাতে না হয়, এটা যে কোনো পরিস্থিতিতেই যেন নিশ্চিত করার জন্য অবশ্যই আমরা চাবো যাতে সরকার এবং হচ্ছে যারা ছাত্র সংগঠনগুলো আছে তারা যাতে এই জিনিসটা নিশ্চিত করে যাতে আর কারোর পরিণতি একই রকমের না হয়। ক্যাম্পাসে 5 আগস্টের আগে যে পরিবেশ ছিল তখন আপনিও কিন্তু বুয়েটে চান্স পেয়েছেন, আপনার ভাই মারা গেছে, আপনি কি তখন নিজেকে লুকায় রাখতেন বা ওই সময় কি পরিচয় দিতে সমস্যা হতো কিনা কোনো থ্রেট? এখন তো পরিবর্তিত পরিস্থিতিতে ভিন্ন পরিবেশ, তখন কেমন ছিল? না, এখানে আসলে আমি তো আসলে কখনো যে নিজের পরিচয় লুকিয়ে রাখছি বা হচ্ছে ভয় পাইছি ব্যাপারটা এমন না। বাট অবশ্যই এখানে হচ্ছে অনেক ধরনের থ্রেট ছিল, যেহেতু আমরা বুয়েটের হয়তো আমাদের রাজনীতি ছিল না, বাট আশেপাশে যেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো ছিল সেইখানে বেশ ভালো রকমের একটা হুমকি ছিল। এবং একই সাথে হচ্ছে আমাদের যেই গত বছরের হচ্ছে এই মার্চ মাসেই হচ্ছে যখন একটা ছাত্রলীগের হচ্ছে কয়েকজন যখন বুয়েটে ঢোকে তখন একটা যে আন্দোলন হয় সেই তার পরের সময়টাতে আমাদের প্রায় সবারই একটা হুমকির মধ্যেই ছিলাম। তো তারপরে আসলে যাই হোক 5 আগস্টের পরে আসলে সেটা থেকে মুক্তি পেয়েছি, তো সেটা আলহামদুলিল্লাহ। ভাই, আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জেমি 6 আগস্ট পালিয়েছেন এবং সেটা আমরা জানতে পারছি অনেক পরে 25 ফেব্রুয়ারি। এই বিষয়টাতে আসলে কোনো বক্তব্য রয়েছে কিনা? আসলে এই বিষয়টা আসলে সম্পূর্ণ আসলে আমাদের জন্য হতাশার, কারণ আমরা আসলে অপেক্ষায় আসি কবে হচ্ছে এদের রায় কার্যকর হবে। আর সেখানে হচ্ছে আমরা কাইন্ড অফ হচ্ছে তার মধ্যে হঠাৎ করে জানতে পারতেছি একজনকে পালিয়ে চলে গেছে। ইভেন সে হচ্ছে এমন একজন যে হচ্ছে তাকে রুমে ডেকে নিয়ে গেছে এবং মারার সময় যে উপস্থিত ছিল এমন একজন হচ্ছে সেখান থেকে পালিয়ে চলে গেছে। এটা তো আসলে আবার পালাই গেছে, ওই টাইমে অনেকে পালিয়ে গেছে, কিন্তু সেই জিনিসটা কেন লুকিয়ে রাখা হলো, ইভেন কেন হচ্ছে 6 মাস পরে জানানো হলো, তা নিয়ে আসলে আমাদের কাছে কোনো পরিষ্কার উত্তরও আসলে এখনো পাই নাই। না, এই ব্যাপারে আসলে আমরা আর কিছু বলতে বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালতের রায় বহাল রেখেছেন হাইকোর্ট। কথা বলছিলেন আবরার ফাহাদের ভাই ও বাবা। আমরা সরাসরি যুক্ত হয়ে শুনছিলাম সেটা। ভোলার চরফ্যাশনে ঘুরতে যাওয়ার কথা বলে মসজিদে নিয়ে মুখ হাত বেঁধে শিশুকে বলাৎকারের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। গেল শুক্রবার চরফ্যাশনে একটি মসজিদের 3য় তলায় 10 বছরের এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাত 9টার দিকে সিঁড়িতে ভুক্তভোগী শিশুটিকে নগ্ন ও গুরুতর অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে নামাজ আদায় করতে আসা এক প্রতিবেশী শিশুটির বাবা মাকে খবর দেন। পরে তারা শিশুটিকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলার 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে রেফার করেন। এ ঘটনায় শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে চরফ্যাশন পৌরসভার 4 নম্বর ওয়ার্ড থেকে কারি তালহা নামের এক যুবককে আটক করে পুলিশ। চট্টগ্রামের চন্দনগাঁওয়ে ভিক্ষুককে ধর্ষণের অভিযোগে এক অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাত 2টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ধর্ষণের শিকার নারী নগরীর বহদ্দারহাট ও আশপাশের এলাকায় ফুটপাতে ভিক্ষা করতেন। শনিবার রাত 11:30টায় তাকে তুলে নিয়ে যায় সিএনজি চালক মোহাম্মদ আব্দুল আলী। চন্দনগাঁও আবাসিক এলাকায় নিয়ে তার উপরে নির্যাতন চালানো হয়। খবর পেয়ে অভিযান চালিয়ে রাত 2টার দিকে অভিযুক্ত সিএনজি চালককে গ্রেপ্তার করা হয়। কদিন বাদেই ঈদের ছুটিতে ঢাকা ছাড়তে শুরু করবেন ঘরমুখ মানুষ। ঈদ যাত্রাকে সামনে রেখে এরই মধ্যে নতুন করে সাজানো হচ্ছে বিভিন্ন রুটের গণপরিবহন। তবে যাত্রী সামাল দিতে দৌরাত্ম্য বাড়ে ফিটনেসবিহীন গাড়ির। পরিবহন বিশেষজ্ঞদের মতে তাদের পরামর্শ, বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে নিশ্চিত করতে হবে, নজরদারি বাড়াতে হবে। অন্যদিকে ঈদ যাত্রা স্বস্তিদায়ক করতে যাত্রী হয়রানি বন্ধ ও মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবহন নেতাদের। সাজিদা রাফাতের প্রতিবেদন। স্বপ্নযাত্রার প্রস্তুতি চলছে, আর কদিন পরেই ঈদের আনন্দকে ভাগাভাগি করতে নারীর টানে বাড়ি ফিরবে মানুষ। সে যাত্রাকে পরিপূর্ণ করতে দম ফেলবার ফুরসত নেই পরিবহন মালিক শ্রমিকদের। ওয়ার্কশপ ঘুরে দেখা যায় নতুন রূপে রাস্তায় নামতে তৈরি হচ্ছে নতুন বাস, চলছে মেরামত, রঙিন আবহে সাজছে মহাসড়কের যাত্রীবাহী গাড়ি। নতুন বাসের জন্য তৈরি হচ্ছে নতুন সিটও। করা, রঙের কাজ করা, সব কাজগুলো করা, পুরান গাড়িগুলো নতুন করে আমরা আবার ডেলিভারি দিই। এর মধ্যে নতুন গাড়িও আছে। মোটামুটি এই ব্যস্ততার ভিতরে 25 রোজার ভিতরে আমাদের সব গাড়িগুলো ডেলিভারি হয়ে যাবে ইনশাল্লাহ। পুরান নতুন সবই আমরা কাজ করি, রিভারিং কাজটাও বেশি করি। নতুন কাজটা একটু কম হয় আর কি, রিভারিং কাজটা একটু বেশি হয়। সকাল 9টার থেকে রাত 12টা বাজে, 1টা বাজে, 2টা বাজে, কাম দীক্ষা, এই কামে কোনো টাইম নেই। আমরা গাড়ির ফ্রেম বানাই, ওই যে সিটের ফ্রেম, এবং গাড়ির ডেকোরেশনে কাজ করি। গাড়ির সিট বানাই, গাড়ির পর্দা বানাই, গাড়ির টুপি বানাই। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্যমতে এবার ঈদে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর থেকে গ্রামে ফেরা মানুষের প্রায় 75% ফিরবেন সড়ক পথে। আর তাই বেড়ে যায় গণপরিবহনের চাহিদা। তবে নতুন গাড়ি তৈরি বা পুরনো গাড়ি মেরামত হলেও ঈদে চাহিদার তুলনায় গণপরিবহন সংকট যেন নতুন নয়। আর এই সংকটকে পুঁজি করে বেশ কিছু সুযোগ সন্ধানী ফিটনেসবিহীন গাড়ি মহাসড়কে যাত্রী পরিবহন করে। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য বলছে, গেল বছর ঈদে প্রায় 358টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে প্রায় 367 জন। আহত হয়েছে অন্তত 1,500 মানুষ, যা 2023 সালের তুলনায় 39.20% বেশি। ঈদের ছুটিতে লাখ লাখ মানুষের আনন্দযাত্রায় যুক্ত হতে যাচ্ছে এসব নতুন বাস। আর এসব তৈরিতে দিনরাত এক করে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। তবে অভিযোগ আছে, এসব নতুন বাসের পাশাপাশি প্রতি বছর ঈদ যাত্রায় মহাসড়কে যুক্ত হয় ফিটনেসবিহীন লক্কর ঝক্কর বাসও। এর ফলে ঘটে দুর্ঘটনা। এমন বাস্তবতায় পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সচেতন হওয়ার পাশাপাশি প্রয়োজন কঠোর আইন প্রয়োগ করা। বিশেষজ্ঞদের পরামর্শ, মহাসড়কে স্বস্তি ফেরাতে নিতে হবে সমন্বিত পদক্ষেপ। কর্তৃপক্ষ কেন আছে? কর্তৃপক্ষের দায়িত্ব আছে গাড়িগুলিকে শুধু রংচং করে ফিট করে ফেলবে, কিন্তু কাঠামোগত আনফিট আছে, এটা তো তাদেরই কি দেখা দরকার। সুতরাং আমার মনে হয় ভিজিলেন্সটা শুধু ঈদের কিছুদিনের সময়ের মধ্যে দেখা উচিত না, এটা বিস্তৃত করা উচিত। স্বস্তিদায়ক যাত্রায় মেয়াদোত্তীর্ণ গাড়ি চলাচল নিয়ন্ত্রণ ও মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে সমন্বিত উদ্যোগে কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস এই খাতের মানুষদের। সিটি এবং সুপারবান সার্ভিসে যে সমস্ত গাড়ি চলাচল করে, এই সমস্ত গাড়ির প্রতিটা কোম্পানিকে নিয়ে মিটিং করেছি এবং তাদেরকে সতর্ক করেছি। এই ড্রাইভারগুলি ম্যাক্সিমাম লাইসেন্স হলো লাইট লাইসেন্স, হেভি লাইসেন্সধারী না। অতএব আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব কোনো অবস্থাতেই যেন সিটি সুপারবানের গাড়ি লং রুটে যাত্রী বহন করতে না পারে। ঈদে বাড়ি ফিরতে প্রতি বছরই যাত্রীদের গুনতে হয় বাড়তি ভাড়া, সাথে দৌরাত্ম্য বাড়ে টিকিট কালোবাজারি ও ফিটনেসবিহীন গণপরিবহনের। তবে এবছর এসব বন্ধের উদ্যোগের কথা বলছেন পরিবহন নেতারা। বাড়তি ভাড়া, তারপরে ছিনতাই, মলম পাটি, এগুলো বন্ধ করার জন্য এইগুলোর সাথে ব্যক্তি বিশেষ জড়িত থাকে। একজন ব্যক্তির বা একটা অংশের অন্যায়কে আমরা গোটা কমিউনিটির বদনাম হতে দেব না। এ কারণে আমরা বলছি এটা 24 ঘন্টা মনিটরিং থাকবে। ঈদযাত্রায় মহাসড়কে লোকাল বাস নিয়ন্ত্রণের পাশাপাশি সব ধরনের এই যে
রায়টি হলো, এই রায়ের মধ্য দিয়ে আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে আসলে কি বার্তা আসলে, যে ঘটনাটি ঘটেছিল খুবই হিনিয়াস একটি ঘটনা ঘটেছিল বুয়েটের মতো প্রতিষ্ঠানে, সমাজ কি বার্তা পেল এই রায়ের মধ্যে? এই রায়ের মধ্যে দিয়ে সমাজ বার্তা গেল যে আপনি যত শক্তিশালী হন না কেন, আপনার পিছনে যত শক্তি থাকুক না কেন, সত্য একদিন প্রতিষ্ঠিত হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। স্যার, এই রায়ের মধ্যে দিয়ে ছাত্র রাজনীতির বিষয়ে কি কোনো বার্তা আছে কিনা, আলাদা বার্তা? বার্তা তো সবার জন্যই আছে, যে আপনি যা করেন আইনের গণ্ডির মধ্যে থেকে করেন, আপনি যা করেন পাশবিকতা দেখানোর কোনো জায়গা না, আপনার মনুষ্যত্ব জাগরণ করতে হবে। উচ্চ আদালতের পর্যবেক্ষণ যেটা, সেটা ডিটেলস রায়ে আসবে। উচ্চ আদালতের পর্যবেক্ষণ এটাই, নিম্ন আদালত তার রায়ে যে ফাইন্ডিংস দিয়েছেন, যে ভিত্তি স্থাপন করেছেন, সেখানে ওনারা কোনো ইন্টারফেয়ারেন্সের মতো সুযোগ পাননি, এটাই পর্যবেক্ষণ। পুরো রায়টা 20 জনের নিম্ন আদালত ফাঁসি দিয়েছিলেন, 5 জনের যাবজ্জীবন দিয়েছিলেন এবং সেটা বহাল আছে। 4 জন পলাতক আছে। জি জি। এইটা আপিলের প্রক্রিয়া, তো আপিল ফাইল হবে, আপিল ফাইল হওয়ার পরে এটা ম্যাটার অফ রাইট, ডেথ রেফারেন্সে আপিলটা আর সিপি করতে হবে না, এটা ম্যাটার অফ রাইট আসামি পক্ষের। আপিল ফাইল করুক, তারপরে আমরা প্রক্রিয়া কিভাবে আছে আইনগতভাবে আমরা দেখব। এটা আদালত বলছিলেন যে 2-1 দিনের ভিতরে রায়টা পেয়ে যাবেন আপনাদের। আদালত রায়টা রিলিজ করলে তখন আমরা নকল তুলব, আমরা আমাদেরটা তুলব, তারা তাদেরটা তুলে নিয়ে করবেন। আইনি যে প্রক্রিয়া আছে, আমরা তাদের আইনগত সমস্ত অধিকার নিশ্চিত করতে চাই। নির্বাচন কমিশনের সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের বৈঠক শেষে যৌথ ব্রিফিং চলছে, সেখানে যুক্ত হবে সরাসরি। কোঅর্ডিনেট করে তারপরে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। ওনারা বলছেন যে আপনারা আরও একটু চিন্তা ভাবনা করে দেখেন যে যে ধরনের সাহায্য আপনাদের দরকার হবে এই ইলেকশনের জন্য আমরা করতে প্রস্তুত আছি। এবং ওরা বলছে যে শুধুমাত্র ইলেকশন কমিশন নয়, বাংলাদেশের সাথেই ওনারা বাংলাদেশের উন্নয়নে ওনারা অবদান রাখতে চান, এই কথাটা আমাদের পরিষ্কার করে জানিয়েছেন। তো আমরা বলছি যে আমরা উইল কন্টিনিউ দি ডায়ালগ উইথ দেম, এবং আমরা উইল রিফ্লেক্ট অন হোয়াট উই নিড অ্যাকচুয়ালি ইন ফাইনাল ডিটেলস, দেন উইল শেয়ার উইথ দেম। ওনারা বলছেন যে আগামী মাসে বোধহয় একটা ওয়ার্কশপের মতো করবেন, আমাদেরকে দাওয়াত দিয়েছিলেন। আমাদের প্রতিনিধি যাবেন, আমাদের সিনিয়র সেক্রেটারি মহোদয় হতে যাবেন। ওই ওয়ার্কশপে ওটা আলোচনা হবে, এখানে সিভিল সোসাইটির মেম্বার থাকবে ওনারা। তো আমরা একটু জোর দিয়েছি, আমি আগেও বলেছিলাম যে আমি জোর দিয়েছি যে আমাদের যে ইলেকশন এজেন্ট যারা থাকে তাদের একটা ট্রেনিংয়ের একটা ব্যবস্থা করার জন্য। এটা তো আমাদের আওতার বাইরে, আমরা আমাদের লোকগুলোকে ট্রেনিং দিতে পারি, আমাদের পুলিং অফিসার, প্রিসাইডিং অফিসার এগুলোকে ট্রেনিং দিতে পারি, কিন্তু এখন রাজনৈতিক নেতাদের ক্যান্ডিডেটদের এজেন্টদেরকে ট্রেনিং দেওয়ারটা কীভাবে করা যেতে পারে, ওনারা সেই সাহায্যটা আমরা চেয়েছি। আর ভোটার এডুকেশনের ব্যাপারে, তারপরে আমাদের এই যে ডোমেস্টিক অবজারভারদের ট্রেনিংয়ের ব্যাপারে ওনারা সাহায্য করতে রাজি আছেন। আরও অন্যান্য ক্ষেত্রে যদি সাহায্য লাগে আমরা আরও বিবেচনা করে দেখব, তারপর ওনাদেরকে জানাবো। ওনারা রাজি আছে, ওনারা সর্বতভাবে আমাদেরকে সাহায্য করতে ওনারা রাজি আছেন, এটা ওনারা আমাদেরকে পরিষ্কার করে জানিয়েছেন। ওনারা চায় যে আন্তর্জাতিক মানের একটা নির্বাচন দেখতে চান, যেটা আমরা তো প্রতিশ্রুতিবদ্ধ, এখানে আমাদের তো দ্বিমত নাই। ওনারা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন চান, যেটা আমাদেরও ওয়াদা, জাতির প্রতি ওয়াদা, এটা আমরাও চাই। নিরপেক্ষভাবে আমরা ইসি কাজ করবো, এটা তো আমরা ঘোষণা দিয়েছি, আপনারা সব জানেন। এবং আমরা তো খুব ট্রান্সপারেন্ট হতে কাজ করছি। এমন কোনো দিন আছে যে আমাদের কেউ না কেউ আপনাদের সাথে কথা বলছে না, কেউ না কেউ প্রত্যেকটা দিন আমাদের হয় আমাদের কমিশনারদের একজন, নাহলে আমাদের সচিব মহোদয় আপনাদের সাথে প্রতিনিয়ত ইন্টারেক্ট করে যাচ্ছেন। হোয়াট ডাজ ইট মিন? আমরা তো কোনো কিছু লুকিয়ে ছাপিয়ে করতেছি না, আমরা যা করছি একদম ট্রান্সপারেন্ট ওয়েতে করছি। এবং আশা করি ইনশাল্লাহ আমরা সবাই মিলে সবার সহযোগিতা নিয়ে আমরা ইনশাল্লাহ যে সুন্দর ইলেকশন দিতে পারবো। ঈদ যত ঘনিয়ে আসছে, ব্র্যান্ডের শোরুম সহ সবখানেই বাড়ছে ক্রেতাদের আনাগোনা।
15তম রমজানে ঈদ কেনাকাটার খবর জানাতে রাজধানীর যমুনা ফিউচার পার্কের কান্ট্রি বয় শোরুমে আছেন সহকর্মী শারমিন পুতুল, যুক্ত হব তার সাথে। পুতুল, জানাবেন রমজানের মাঝামাঝি সময়ে এসে শোরুমগুলোতে ঈদের পোশাকের বেচাবিক্রি কেমন দেখছেন? শাফিন, এই মুহূর্তে আমি রয়েছে যমুনা ফিউচার পার্কে কান্ট্রি বয় শোরুমে। সেখানে এই মুহূর্তে তেমন দর্শনার্থীদের ভিড় না থাকলেও তবে বিক্রেতারা বলছেন যে কিছুক্ষণ পরে এবং বিকেল থেকে এবং সন্ধ্যা মাগরিবের পরে বেশ কিন্তু ভিড় বেড়ে যায়। তবে এই ব্র্যান্ডের শোরুমগুলোতে কিন্তু তাদের নিজস্ব যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ দারুণভাবে সাজিয়েছেন দর্শনার্থী যারা ক্রেতা রয়েছেন তাদের আকৃষ্ট করার জন্য। সেক্ষেত্রে মেয়েদের পোশাকের ক্ষেত্রে রয়েছে আপনার কামিজ, 3 পিস, আর টপস রয়েছে, সারারা, ঘাড়রা এগুলো রয়েছে এবং সেগুলো কিন্তু একটু যেহেতু ঈদ এবার গরমের মধ্যে পড়েছে তাই কিন্তু তারা একটু ফেব্রিক ম্যাটেরিয়ালগুলোও কিন্তু একটু মাথায় রেখেছে যাতে একটু আরামদায়ক হয়। সেক্ষেত্রে দেখেছি আমরা সুতির মধ্যে দেখেছি, লিনেনের মধ্যে দেখেছি, যাতে ক্রেতারা যারা গায়ে জামা পরবেন তারা যেন একটু আরামদায়ক বোধ করেন। সেক্ষেত্রে এবং অনেকেই কিন্তু রয়েছে যারা একটু ফ্লোরাল প্রিন্টের জামা কাপড় পছন্দ করে। সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু জামা দেখেছি একটু প্রিন্টের মধ্যেও এই কান্ট্রি বয় যে শোরুম রয়েছে সেখানে রয়েছে এবং দামগুলো কিন্তু বেশ রিজনেবলের মধ্যে রয়েছে। যারা ক্রেতাদের একদম হাতের নাগালে তারা কিন্তু চাইলেই এই সুন্দর ফ্লোরাল ড্রেসগুলো কিন্তু নিতে পারেন এবং টপস রয়েছে, 1 পিস রয়েছে। তসরের কিছু 3 পিস কালেকশন আমরা দেখেছি যারা কান্ট্রি বয় নতুন উদ্যমে নিয়ে এসেছে তাদের শোরুমগুলোতে এবার তুলেছে এবং বেশ কিছু টপস দেখেছি যারা ভারী পোশাক পরতে পছন্দ করে না, যারা একটু বিকেলবেলা বন্ধুদের সাথে বাইরে আড্ডায় একটু হালকা ধরনের কোনো পোশাক পরতে চান তারা কিন্তু এই যে হালকা যে টপসগুলো রয়েছে সেই টপসগুলো কিন্তু চাইলেই নিতে পারেন। তাদের কথা চিন্তা করেই এই কান্ট্রি বয় শোরুমে আপনার এই টপসগুলো রেখেছে এবং বাচ্চাদের পোশাকগুলোর মধ্যে বাচ্চারা সাধারণত একটু রঙিন এবং একটু একটু ভারী পোশাক পরতে পছন্দ করেন তাই কিন্তু তারা এখানে দেখছি কান্ট্রি বয় শোরুমে শিশুদের জন্য বেশ আকর্ষণীয় অনেক ধরনের পোশাক রয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ। শাফিন, চট্টগ্রামের বহুল আলোচিত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর বসুন্ধরা শপিং মল থেকে তাকে আটক করা হয়। চট্টগ্রামের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, অস্ত্রবাজি ও খুনসহ 16টি মামলার আসামি এই সাজ্জাদ হোসেন। ওমর ফারুকের প্রতিবেদন। মোহাম্মদ সাজ্জাদ ওরফে ছোট সাজ্জাদ, যার নামে চট্টগ্রাম থানায় রয়েছে হত্যা, জমি দখল, অস্ত্র ও চাঁদাবাজি সহ একাধিক মামলা। 2024 সালের 4 ডিসেম্বর চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকায় সাজ্জাদকে ধরতে গেলে পুলিশের উপর গুলি চালান তিনি। এবছরের জানুয়ারিতে ফেসবুক লাইভে এসে প্রকাশ্যে চট্টগ্রাম বাইজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পেটানোর হুমকিও দেন সাজ্জাদ। তোরা আর তো বাজি থাকতেনি যেটা তাহস না কেন আয় তো নারিয়ে প্রয়োজন মরে যাই তোরা মারিয়ে নেয়। এমন ঘটনার পরপরই সাজ্জাদকে ধরিয়ে দিতে পুরস্কারও ঘোষণা করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। অবশেষে শনিবার রাত 9:30টায় রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনে চট্টগ্রামের এই শীর্ষ সন্ত্রাসী ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়। যা সাধারণ জনগণের সহযোগিতায় তাকে বসুন্ধরা সিটি থেকে গ্রেফতার করতে সক্ষম হই। পরবর্তীতে ডিএমপির তেজগাঁও থানার পুলিশকে আমরা আহ্বান করি এবং একই সাথে আমরা আমাদের যে রিকুইজিশন প্রেরণ করি। সিএমপির তেজগাঁও থানার পুলিশ ফোর্স ঘটনাস্থলে এসে আমাদেরকে পুলিশ আসামি সহ আমরা তাদেরকে তেজগাঁও থানায় নিয়ে আসি। তার বিরুদ্ধে সিএমপির এবং চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় মোট 16টি মামলা রয়েছে। সাজ্জাদের অন্যান্য সহযোগীদের ধরতেও কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের যে থানায় তার মামলা আছে ওই থানায় নিয়ে যাব। বাইজিদ থানা, চাঁদগাঁও থানা, হাটাজারি থানা, অর্থাৎ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এলাকায় তার বিরুদ্ধে মামলা আছে, আমরা ওখানে নিয়ে যাব চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এলাকায়। এরপর রাতেই তাকে চট্টগ্রাম নেওয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। ওমর ফারুক, এখন, ঢাকা। আরএফএল গিজারে আছে ওয়ার্ল্ড ফ্লো টেকনোলজি, যা পানি গরম করে 20% কম বিদ্যুৎ খরচে, আর একবার অন করলেই পানি গরম থাকে 24 ঘন্টা। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। খুলনায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন শাহিন নামের এক যুবক। রাতে নগরীর বাগমারা ব্রিজ সংলগ্ন এলাকায় ঘটনা ঘটে। নিহত ব্যক্তি দৌলতপুরের কার্তিকের কুল এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানান, শনিবার রাত 11টার দিকে বাগমারা ব্রিজ সংলগ্ন মার্কাজুল উলুম মাদ্রাসা রোডে অজ্ঞাত দুর্বৃত্তরা শাহিনকে গুলি করে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শাহিন দৌলতপুরে সংগঠিত হুজি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন বলে জানায় পুলিশ। এই হত্যাকাণ্ডের পেছনে পূর্বশত্রুতা নাকি অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। বরিশালে ধীরে ধীরে জমে উঠতে শুরু করেছে ঈদের বাজার। পোশাকের পাশাপাশি ভিড় বেড়েছে প্রসাধনীর দোকানগুলোতেও। তবে কম দামে ভালো মানের পণ্য পাওয়ায় এবার বেড়েছে দেশি প্রসাধনীর চাহিদা। অমিত হাসানের প্রতিবেদন। উৎসবে নিজেকে আকর্ষণীয় করে তুলে ধরতে পছন্দ করেন বেশিরভাগ নারী। এজন্য জামা জুতার পাশাপাশি চাই প্রসাধনীয়। ঈদেও এর ব্যতিক্রম হয় না, তাই বিভিন্ন বয়সী নারীরা ছুটছেন প্রসাধনীর দোকানে। বরিশালে সবচেয়ে বেশি প্রসাধনী বিক্রি হয় চকবাজার ও কাঠপট্টি রোডে, যেখানে ঈদের পোশাকের সাথে তাল রেখে প্রসাধনী কিনছেন ক্রেতারা। চাহিদার শীর্ষে রয়েছে মেহেদি। আপাতত এখন দেশি পণ্যটাই বেশি ভালো ব্যবহার করতেছি, কারণ এখন দেশি অনেক সুন্দর অনেক ভালো ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট আসছে। বিদেশি পণ্যটা ইউজ করলে রেপ্লিকার যে ব্যাপারটা এটা থেকেই যায়, মান আছে তার থেকে আরেকটু মান বাড়ানোতে সবাই দেশি প্রোডাক্টের দিকেই ঝুঁক। দোকানগুলোতে দেশি বিদেশি সব ধরনের পণ্য থাকলেও স্বল্প দামে ভালো মানের পণ্য পাওয়ায় চাহিদা বেড়েছে দেশি প্রসাধনীর। শুধুমাত্র যে কাস্টমার বা সিঙ্গেল পার্সোনাল ইউজের জন্য নিচ্ছে এরকম না, পার্লার বা আলাদা সবগুলোর জন্য আপনার হলে আমাদের চাহিদাটা খুব একটু বেশি এই বছর। মমতাজ এর আগেও অনেক বেশি চলতো, এখনো চলে, আর মমতাজের কালারও সবসময় ভালো হয়। ঈদের জন্য মমতাজের যে মেহেদিগুলো আছে এগুলো খুব ভালো চলতেছে এবং স্ক্রাবটাও খুব ভালো চলতেছে। নগরীতে প্রতি মাসে 4 থেকে 5 লাখ টাকার মমতাজ ব্র্যান্ডের পণ্য বিক্রি হলেও ঈদকে ঘিরে 10 থেকে 15 লাখ টাকার লেনদেনের আশা সংশ্লিষ্টদের। দেশীয় প্রোডাক্টের উপর অনেক আস্থা আস্তে আস্তে সৃষ্টি হচ্ছে এবং ভবিষ্যতে আরও ভালো হবে। এর ভিতরে আমাদের এই মমতাজ হার্বাল প্রোডাক্টের গুণগত মান তারা আপোষহীন। দেশি পণ্য বলতে আমাদের ওই মমতাজের মেহেদি, তারপর আপনার ওই যে ফেসিয়াল, স্কার্ফ, মমতাজ ফেস ওয়াশ, এগুলো ভালো চলে। বরিশালের কাঠপট্টি ও চকবাজারে 50 থেকে 60টি প্রসাধনীর দোকান রয়েছে। ঈদ উপলক্ষে যেখানে 6 থেকে 7 কোটি টাকার লেনদেন হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। অমিত হাসান, এখন বরিশাল। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে টর্নেডোর আঘাতে প্রাণ গেছে অন্তত 33 জনের। এর মধ্যে মিসৌরি অঙ্গরাজ্যে নিহত হয়েছেন 12 জন। এছাড়া কানসাসে 8, আরকানসাসে 3, মিসিপিসিতে 6, টেক্সাসে 3 ও ওকলাহামায় 1 জন নিহত হয়েছেন। এছাড়া লন্ডভন্ড হয়ে গেছে সেখানকার বাড়িঘর, দুমড়ে মুচড়ে গেছে শখানেক যানবাহন। 5টি অঙ্গরাজ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন প্রায় 17,000 পরিবার। জাহানারা ভূঁইয়ার প্রতিবেদন। প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায় যুক্তরাষ্ট্রে কতটা ভয়াবহ রূপে আঘাত হেনেছে টর্নেডো। গত শুক্রবার থেকেই যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণাঞ্চলে আঘাত হানে বেশ কয়েকটি শক্তিশালী টর্নেডো। এতে লন্ডভন্ড হয়ে যায় টেক্সাস, ইলিনয়, মিসিসিপি, মিসৌরি, আরকানসাস ও কানসাস অঙ্গরাজ্য। ঘটেছে হতাহতের ঘটনাও। টর্নেডোর তীব্র বাতাসে মাটির সঙ্গে মিশে গেছে সেখানকার বাড়িঘর, দুমড়ে মুচড়ে গেছে প্রায় শখানেক যানবাহন, উপড়ে গেছে বিদ্যুতের খুঁটি, গাছপালা। এতে শনিবার থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে 5টি অঙ্গরাজ্যের প্রায় 17,000 পরিবার। Everything around it here is really bad. The trailer park up the street had fatalities. So, I mean, we don't have nothing compared to anything like that. I still have a home, they don't. My sign was bent down and knocked over. Lost some roof materials, got some trees down, damage to buggies, that kind of stuff. সামনের দিনে আরও তীব্র আকারে টর্নেডো আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। এর প্রভাবে হতে পারে আকস্মিক বন্যাও। ফ্লোরিডা, জর্জিয়া, লুইজিয়ানা, টেনেসি অঙ্গরাজ্য পড়তে পারে টর্নেডোর কবলে। জাহানারা ভূঁইয়া, এখন বিশ্ব। এবারে খেলার খবর। দেশে আসছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী। তার আগমনকে ঘিরে হবিগঞ্জের বাহুবলের স্নানঘাট গ্রামে উৎসবের আমেজ। নিজ এলাকার কৃতি সন্তানকে বরণ করতে নানা ধরনের উদ্যোগ নিয়েছে বাফুফে। কাজল সরকারের প্রতিবেদন।
লাল সবুজের জার্সিতে বাংলাদেশের হয়ে খেলতে ইংল্যান্ড থেকে আসছেন ফুটবলার হামজা চৌধুরী। সোমবার 17 মার্চ লন্ডন থেকে বাংলাদেশ বিমানে সিলেটে পৌঁছানোর কথা রয়েছে লেস্টার সিটি এই তারকা ফুটবলারের। সাথে থাকবেন তার মা, স্ত্রী ও সন্তান। বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে টিকিট ও নিরাপত্তাসহ সব ধরনের সুযোগ সুবিধা। হামজা চৌধুরীর আগমন উপলক্ষে তার গ্রামের বাড়িতে চলছে উৎসবের আমেজ। বিকেলে গ্রামবাসীর পক্ষ থেকে দেয়া হবে সংবর্ধনা। উনি দেশে আসবেন, দেশের জন্য অনেক কিছু করবেন এবং আমরা স্নানঘাট এলাকাবাসী গর্বিত। উনি খুব ভালো একজন প্লেয়ার, উনি এখন আমরা দেশে নিয়ে খেলবেন, ইনশাআল্লাহ ভালো কিছু করবেন। আমরা সারা গ্রামের মানুষ উল্লাস করতেছি, সারা থানার মানুষ গোটা পাবো বলে উল্লাস করতেছে। দেশের প্রতি ভালোবাসা থেকেই বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন হামজা চৌধুরী। তার বাবা মনে করেন বিদেশে থাকা অন্যান্য বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলাররা যদি দেশে ফেরেন তবে 2030 বিশ্বকাপে বাংলাদেশ প্রতিনিধিত্ব করার সম্ভাবনা তৈরি হতে পারে। খেলাধুলার যত কি আছে সংগঠন আছে সবগুলো যাতে রাজনৈতিক প্রভাব মুক্ত থাকে, তাইলে একটা দেশের মোটামুটি এটা উন্নয়নের খেলাধুলার প্রতি মানুষের আগ্রহ বাইরে যাবে। হামজা প্রথম এটার দেখে আপনার অন্যরাও হামজার এটা দেখে ওরা উদ্বুদ্ধ মানুষ হারার জন্য। যদি সবাই এসে যায় আমাদের জন্য বিশ্বকাপ বেশি দূরে নয়। একদিন গ্রামের বাড়িতে কাটিয়ে ঢাকায় যাবেন হামজা। এরপর 20 মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্ব খেলতে দেশ ছাড়বেন তিনি। সবকিছু ঠিক থাকলে আগামী 25 মার্চ ভারতের বিপক্ষে বাংলাদেশের জাতীয় দলে অভিষেক হবে দেওয়ান হামজা চৌধুরীর। এখন হবিগঞ্জ। শেষ করব এখন ঢাকা যাবার আগে শিরোনামগুলো জানাবো একবার। বুয়েট ছাত্র আবরার হত্যা মামলায় 20 জনের মৃত্যুদণ্ড ও 5 জনের যাবজ্জীবন হাইকোর্টে বহাল। কারাগার থেকে আসামি পালানোর ক্ষুব্ধ পরিবার। মারার সময় যে উপস্থিত ছিল এমন একজন হচ্ছে সেখান থেকে পালিয়ে চলে গেছে। কেন হচ্ছে 6 মাস পরে জানানো হলো তা নিয়ে আসলে আমাদের কাছে কোনো পরিষ্কার উত্তরও আসলে এখনো পাই নাই। আম্মু যদি তোমাকে ধরি এভাবে, এটা গুড টাচ না ব্যাড টাচ? গুড টাচ। আর যদি তোমাকে এভাবে বাইরের কেউ ধরে এভাবে, তখন কি হবে? বাইরে ব্যাড টাচ। নিপীড়কদের হুমকি ও সামাজিক ভয়ে আড়ালেই থাকে বেশিরভাগ শিশু ধর্ষণের ঘটনা। শৈশবেই খারাপ স্পর্শের কাউন্সেলিংয়ের তাগিদ। ঈদযাত্রায় আবারও ফিটনেসবিহীন গাড়ির দৌরাত্ম্য বানার ঝুঁকি। শেষ হয়নি টাঙ্গাইল মহাসড়কের কাজ, উত্তরবঙ্গে যানজটের সংখ্যা। যুক্তরাষ্ট্রের মিসৌরি সহ 5 অঙ্গরাজ্যে ভয়াবহ টর্নেডোর আঘাতে 33 জনের প্রাণহানি। প্রায় 2.25 লাখ বাড়ি বিদ্যুৎহীন। এই ছিল এখন ঢাকায়। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।